গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দৈরত। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। কামাল সন্ধ্যা পর্যন্ত ঘুমোল। ঘুম ভাঙার পর ডাকল, সোমা, ও সোমা। একদিনই দ্বিতীয়বার ভুল। মেজাজ খারাপ হওয়ার মতোই অবস্থা। মেজাজ কিছুটা খারাপই হল। যে গেছে সে গেছে, এখন ডাকাডাকি করে হবেটা কি? কিছুই হবে না, মানিয়ে নিতে হয়। সব অবস্থায় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বড় কথা। মিনু। জি। চা বানা দেখি। সার আনতে জানি না। অতি উত্তম। হারামজাদি, তুই জানিস কি? ফ্লাস্ক নিয়ে যা, মোড়ের দোকান থেকে চা নিয়ে আয়। বিড়ালকে দুধ দিয়েছিলি? হ। গুড। দুবেলা দুধ দিবি, সকালে একবার, রাতে একবার। যা, চা নিয়ে আয়। কামাল বিছানা ছেড়ে নামল। হাত মুখ ধুয়ে সিগারেট ধরালো। তার মনে হল সোমার অভাব সে যতটা বোধ করবে ভেবেছিল তার চেয়ে আরেকটু বেশি বোধ করছে। এর কারণ সে ঠিক ধরতে পারছে না। তার হিসাবে ভুল খুব একটা হয় না। এখন ভুল হলো কেন? মিনু ফ্লাস্কে করে চা নিয়ে এসেছে। হোটেলের চা বিস্বাদ হলেও এর আলাদা একটা স্বাদ আছে। এই স্বাদে আবার অভ্যস্ত হয়ে যেতে হবে। সেটা মন্দ কি? স্বাধীন জীবনের আলাদা আনন্দ আছে। চা খেতে খেতে কামালের মনে হল শুধু স্বাধীন জীবন না, সব জীবনেরই আলাদা আনন্দ আছে। যে ১৩ মাস সে জেল খাটল, সেই ১৩ মাস সময়টাও তার খুব একটা খারাপ কাটেনি। জেলে তার সঙ্গীরা মানুষ হিসেবে খারাপ ছিল না, যথেষ্ট বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, রসিকও ছিল। এদের একজন বিনয় পোদ্দার ১২ বছরের কয়েদ হয়েছিল। কি অসম্ভব রসিক মানুষ! তার আশেপাশে থাকাই একটা আনন্দের ব্যাপার। একবার জেলখানায় ইমপ্রুভ ডায়েট হলো ঈদ উপলক্ষে। পোলাও, গোশত আর একটা করে চপ। চপ মুখে দিয়েই সবাই থু করে ফেলে দিল। বাসি চপ, গরমে টক হয়ে গেছে। বিনয় পোদ্দার বলল, বাসি চপের গল্প শুনবে নাকি হে তোমরা? সবাই হৈ হৈ করে উঠল। বলেন বলেন। একবার এক হোটেলে গেছি, চপের অর্ডার দিয়েছি। চপ আসলো, মুখে দিয়ে দেখি সর্বনাশ। বাসি মানে পচে যাওয়া মাল। মেজাজ গেল গরম হয়ে। বেয়ারাকে ডাকলাম, ডাকো তোমার ম্যানেজারকে। এই পচা চপ খাওয়া আমার পক্ষে সম্ভব না। বেয়ারা মুখ কাচুমাচু করে বলল, আপনি নিজেই যে জিনিস খেতে রাজি না, ম্যানেজারবাবু সেটা কি করে খাবেন বলুন? ম্যানেজারবাবু সেটা কি করে খাবে বলুন? আহ, কি গল্প! আর কি গল্প বলার ভঙ্গি! কামাল বিমর্ষ বোধ করছে। সন্ধ্যার সময়টা আসলেই খারাপ। মন ভার ভার হয়ে থাকে। সন্ধ্যায় এই জন্য ঘরে থাকতে নেই। মিনু। জি। আমি এখন বেরোবো, বুঝলি? ফিরতে রাত হবে। একা একা ভয় লাগবে। হুম। তাহলে কি করা যায় বলতো? হাফা আসবে না? না, ওই সম্পর্ক শেষ। এখন তুই কি করবি চিন্তা করে দেখ। তোর খালার কাছে যাবি? তোর খালা থাকে না কলতা বাজার, ওখানে যাবি? না। যাবি না কেন? খালা খাওন দেয় না। এ তো দেখি আরেক যন্ত্রণা। তোকে কোলে নিয়ে আমি ঘুরব নাকি? মিনু হেসে ফেলল। সঙ্গে সঙ্গে হাসি লুকাবার জন্যে মুখ ঘুরিয়ে নিল। এই লোকের সামনে হাসতে বড় ভয় লাগে। কামাল মিনু সমস্যার কয়েকটা সমাধান বের করল। ঘরে তালা দিয়ে মিনুকে ঘরের বাইরে বসিয়ে রেখে চলে যাওয়া। ২. মিনুকে চায়ের দোকানে রেখে যাওয়া, ফেরার পথে উঠিয়ে নেওয়া। মিনুর হাতে কিছু টাকা পয়সা দিয়ে তাকে তার কলতা বাজারের খালার কাছে পাঠিয়ে দেওয়া। কোনো সমাধানই তার মনে ধরল না। মুখ অন্ধকার করে একের পর এক সিগারেট টেনে যেতে লাগল। সোমার শোবার জায়গা ঠিক হয়েছে উর্মির সঙ্গে। এই ঘরে ২টো খাট, একটায় ঘুমায় বিজু, অন্যটায় উর্মি। ঘরে কোনো ফ্যান নেই। গরমের সময় অসহ্য গুমোট। দক্ষিণের জানলা একটা। ওই জানলা বিজুর খাটের পাশে। বাতাস যা লাগে বিজুর গায়ে লাগে। ঘরে এখন আছে সোমা এবং উর্মি। বিজু বারান্দায় টেবিল পেতে পড়ছে। তার পড়া সশব্দ। এত বড় ছেলে এমন শব্দ করে পড়ে কেন কে জানে। সোমার খুব বিরক্তি লাগছে। উর্মি বলল, তুমি আসায় খুব সুবিধা হয়েছে আপা। বিজু ভাইয়া আর এই ঘরে সিগারেট খাবে না। সিগারেট খেয়ে ঘর অন্ধকার করে রাখে। তাই নাকি? সিগারেটের উপরই আছে। ঘুম ভাঙলেই হাতে সিগারেট। একবার তো মশারিতে আগুন ধরিয়ে দিয়েছিল। সোমা কিছু বলল না। উর্মি বলল, ঘুম পাচ্ছে আপা? না। কিরকম গরম পড়েছে দেখেছ? বৃষ্টিতেও গরম কমল না।
আরেকবার গা ধুতে ইচ্ছা করছে। তুমি গা ধুবে আপা? পানি কিন্তু আছে। না। তুমি খাটের কোন দিকে শোবে? একদিকে শুলেই হলো। ওই বাড়িতে কোন দিকে শুতে? প্রশ্নটা করেই উর্মি লজ্জা পেয়ে গেল। তার মনে হল প্রশ্নটা করা অনুচিত হয়েছে। ওই বাড়ির প্রসঙ্গে কোনো কথাই এখন বলা উচিত না, যদিও তার অনেক কিছু জানতে ইচ্ছা করছে। কেন এরকম হলো? মানুষটা খারাপ এটা সে জানে। কতটুকু খারাপ, কেমন খারাপ, আপাকে কি জিজ্ঞেস করা যাবে? আজই জিজ্ঞেস করবে নাকি আরও কিছুদিন পর? সোমা বলল, বাবার রোজগারপাতি এখন কেমন রে উর্মি? ভালো না। এলএমএফ ডাক্তারের কাছে ঢাকা শহরে কেউ আসে? সব যায় স্পেশালিস্টদের কাছে। বাবা অবশ্যই রোজ ইয়াং ফার্মেসিতে বসে। ওরা মাসে মাসে বাবাকে কিছু টাকা দেয়। রোগী কিছু হয়, সংসার তো চলছে। সোমা সহজ গলায় বলল, খুব ভালো চলছে বলে তো মনে হয় না। তা চলছে না, চলবে কোত্থেকে? প্র্যাকটিস নেই। তাছাড়া আমার মনে হয় বাবা ডাক্তারেও ভালো জানে না। আমার একবার অসুখ হলো, বাবা সমানে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে। শেষে দেখা গেল টাইফয়েড। এদিকে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমার চুল উঠে গেল। চুল উঠল কোথায়? মাথা ভর্তি তো চুল। বাতি নিভিয়ে দি আপা, বাতি নিভালে ঘর একটু ঠান্ডা হবে। উর্মি বাতি নিভিয়ে দিল। ঘর অবশ্য পুরোপুরি অন্ধকার হল না। বিজুর পড়া শেষ হয়েছে। সে এক নাগারে বেশিক্ষণ পড়তে পারে না, ঘুম ধরে যায়। তখন পানির ঝাপটা দিতে হয়, একটা সিগারেট ধরিয়ে চা খেতে হয়। তার জন্যে ফ্লাস্কে চা বানানো থাকে। বিজু ফ্লাস্ক থেকে চা ঢেলে বাইরের বারান্দায় চলে গেল। একটা সিগারেট ধরিয়ে চা খাবে। সিগারেট ধরানোর প্রায় সঙ্গে সঙ্গেই সময় এলো বারান্দায়। বিজু খানিকক্ষণ সিগারেট নিয়ে ইতস্তত করল, ফেলে দেবে না রাখবে। শেষ পর্যন্ত রেখে দেওয়াই ঠিক করল। এতটুকু একটা বাড়ি, এর মধ্যে যদি 3 জনের সামনে সিগারেট খাওয়া বন্ধ রাখতে হয়, তাহলে তো বিরাট যন্ত্রণা। বিজু বলল, এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো আপা। তুই কখন শুবি? আমার দেরি আছে, 1:30-2টার আগে ঘুমাতে যাই না। এতক্ষণ কি করিস? পড়াশোনা? ভালোই তো। আগের মতো রেজাল্ট করতে পারলে তো খুবই আনন্দের ব্যাপার হবে। ওইসব হবে না, কিছু মনে থাকে না। যা পড়ি সব ভুলে যাই। আপা তুমি শুয়ে পড়ো। এক কাজ করো, আমার বিছানায় শো। দুজনে এক খাটে ঘুমাতে পারবে না। আমি বারান্দায় পাটি পেতে শোবো। এক্সট্রা মশারি আছে, অসুবিধা হবে না। রাতে বৃষ্টি হয় যদি? কোনো অসুবিধা নেই, 2-1 ফোঁটা বৃষ্টিতে বিজুর কিছু হয় না। সোমা দাঁড়িয়ে রইল। তার ঘুম পাচ্ছে, কিন্তু ওই অসহ্য গরমে ঘরের ভেতর শুতে ইচ্ছা হচ্ছে না। সে বারান্দায় চেয়ারে এসে বসল, মৃদুস্বরে ডাকল, বিজু। কি আপা? তুই কি ওর সঙ্গে ঝগড়া করেছিলি নাকি? কার সাথে? সোমা কিছুক্ষণ ইতস্তত করে বলল, তোর দুলাভাইয়ের কথা বলছি। ঝগড়া করেছিলি? বিজু তিক্ত গলায় বলল, কি আশ্চর্য, দুলাভাই শব্দটা তুমি ব্যবহার করলে কেন? ওই লোকের কথা যদি ওঠে, এখন থেকে তুমি সোজাসুজি বলবে কামাল, নো দুলাভাই বিজনেস। তুই আমার কথার জবাব দিসনি। ঝগড়া করেছিলি? হ্যাঁ, লোকজন ছিল, নয়তো চট দিয়ে শালার দাঁত খুলে ফেলতাম। এইসব তুই কি বলছিস? তুমি বা উল্টা কথা বলছো কেন? ওই শালাকে আমি কোলে নিয়ে চুমু খাবো নাকি? সাপের যেভাবে খোলস ছাড়ায় ওই ব্যাটার চামড়া আমি ওইভাবে খুলে নেব। তোর এত রাগ কেন? তোর সঙ্গে তো কিছু হয়নি। রাগ যদি কারো হবার হয়, সেটা হবে আমার। তোমার হবে না। তোমার মধ্যে রাগ বলতে কিছু নেই। থাকলে এতদিন লোকটার সঙ্গে থাকতে পারতে না। সোমা বলল, তোর কাছে আমার অনুরোধ, বুঝলি বিজু, রাস্তায় যদি কোনোদিন ওর সঙ্গে দেখা হয় তাহলে হইচই করবি না। বিজু চুপ করে রইল। তার খুব রাগ লাগছে। এসব আপা কি বলছে? সোমা বলল, সব তো চোখে বুকেই গেছে, আর হইচই কেন, ঠিক না? আচ্ছা ঠিক আছে, যাও, আর হইচই করব না। এখন ঘুমোতে যাও। আমার বিছানায় ঘুমিও আপা। 2-1 দিনের মধ্যে ফ্যানের ব্যবস্থা করব, তখন আরাম হবে। সোমা আবার তার ঘরে ঢুকল। কিছু ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। উর্মি বলল, আপা ঘুমোবে না? সোমা জবাব দিল না। তার খুব ইচ্ছা করছে প্রফেসর সাহেবের কথা জিজ্ঞেস করতে। উর্মি তাতে কিছু মনে করবে কিনা কে জানে। মনে করার অবশ্য কিছুই নেই, আর যদি মনে করে তাতেই বা কি। আপা। কি? এ বাড়িতে এসে তোমার কি খারাপ লাগছে? না, আমার নিজের খুবই ভালো লাগছে। এ বাড়িতে আমার গল্প করার কেউ নেই, তোমার সঙ্গে গল্প করতে পারবো।
দোতলায় যারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ নেই? না, পুরোমতো এক ভদ্রলোক থাকেন, আর তার এক খালা না কি কে যেন থাকে। আমিও বাড়িতে যাই না, চাচাদের বাসাতেও যাই না। আমার জীবন এই ঘরটার মধ্যেই কেটে যাচ্ছে আপা। সোমা চুপ করে রইল। পাশের ঘর থেকে চাপা অথবা রাগী গলা শোনা যাচ্ছে। সোমা বলল, এরকম করে কথা বলছে কে রে? বড় চাচা। মাঝে মাঝে চাচা এরকম করে, মাথা গরম হয়ে যায়, তখন এইসব শুরু করে। তাই নাকি? আমার মনে হয় বড় চাচা পাগল টাগল হয়ে যাচ্ছে। সোমা চুপ করে বড় চাচার কথাগুলি শুনতে চেষ্টা করল। তেমন কিছু বোঝা গেল না, তবে কেটে ফেলব, পুঁতে ফেলব, এইসব শব্দ কানে আসছে। উর্মির ঘরে নতুন ফ্যান লাগানো হচ্ছে। কড়ই গাছ বিক্রির টাকায় কেনা ফ্যান। বিজুর উৎসাহের সীমা নেই। যদিও নীল গেঞ্জি গায়ে একজন ইলেকট্রিশিয়ান আনা হয়েছে, তবু পুরো কাজটা করল বিজু। কানেকশন দিয়ে সুইচ টিপল, ফ্যান ঘুরল না। ইলেকট্রিশিয়ান টেস্টার দিয়ে দেখে বলল, লাইন তো ভাইজান ঠিক আছে। উর্মি বলল, ফ্যান ঠিক আছে তো? দোকানে চালিয়ে দেখেছ? বিজু বিরক্ত গলায় বলল, না, চালিয়ে ফ্যান কিনব নাকি? উর্মি বলল, লোক ঠকানো টাকায় কেনা তো, তাই ঘুরছে না। বিজু চোখ লাল করে বলল, লোক ঠকানো টাকা মানে? কি বলছিস তুই? গাছটা কার, আমাদের না অন্যদের? আচ্ছা বাবা যাও, আমাদের। চিৎকার করছো কেন? এমন চট দেব না, জন্মের শিক্ষা হয়ে যাবে। উর্মি বলল, চেঁচামেচি না করে চট দিয়ে ফেলো, তাও ভালো। বিজু সত্যি সত্যি চর বসিয়ে দিল। উর্মি হতভম্ব হয়ে গেল। বিজু যে বাইরের একটা মানুষের সামনে চর মারতে পারে, তা তার কল্পনাতেও আসেনি। কেমন করে এটা সম্ভব হল? হচ্ছে কি এসব? নীলগেঞ্জি পরা ইলেকট্রিশিয়ান ব্যাপারটায় খুব মজা পাচ্ছে। দাঁত বের করে হাসছে। উর্মির ইচ্ছা করছে বিজুর উপর ঝাঁপিয়ে পড়তে। ছোটবেলায় এই জিনিস করত। ছোটবেলায় যা করা যায়, এখন তা করা সম্ভব না। সে নিঃশব্দে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায় জাহানারা কেটলি থেকে কাপে চা ঢালছেন। তার মুখ গম্ভীর। কাজের ছেলেটা সকালে বাজারের টাকা নিয়ে পালিয়েছে, আর ফেরেনি। 70 টাকা নিয়ে ভেগে গেছে, অথচ তার বেতন পাওনা ছিল 150 টাকার ওপরে। জাহানারা বললেন, সোমা কোথায় গেছে তুই জানিস? উর্মি জবাব দিল না। সে কান্না থামাবার প্রাণপণ চেষ্টা করছে। জাহানারা বললেন, কথা বলছিস না কেন? সোমা কোথায় গেছে জানিস? না। চাটা বিজুকে দিয়ায়। আমি পারব না মা। জাহানারা কঠিন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার ফর্সা গাল রাগে লাল হয়ে উঠতে শুরু করেছে। তিনি তীক্ষ্ণ গলায় বললেন, কি বললি? কিছু বলিনি, দাও, চা দাও, দিয়ে আসছি। উর্মি চায়ের কাপ বিজুর সামনে রেখে সহজ গলায় বলল, বিজু ভাইয়া, চায়ে চিনি হয়েছে কিনা দেখো। বিজু বলল, যা, রহমানের জন্য চা নিয়ে আয়। দেখ তাকিয়ে, প্রবলেম সলভড। ফ্যান ভন ভন করছে। হা হা। উর্মি তাকালো। নীলরঙা ফ্যান ঘুরছে, ঘরে প্রচুর বাতাস, অথচ তার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বারান্দার দিকে রওনা হল। রহমানের জন্য চা আনতে হবে, যে একটু আগে তাকে চর খেতে দেখেছে। দেখে দাঁত বের করে হেসেছে। উর্মি চা ঢালছে। জাহানারা পাশের চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন। তিনি বিরস মুখে বললেন, কার চা? রহমানের। রহমানটা কে? ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানকে আবার চা বিস্কিট খাওয়াতে হচ্ছে? সোমা কোথায় গেছে তুই জানিস না? না, জানি না। কাউকে কিছু না বলে গেল কোথায়? উর্মি চা নিয়ে চলে গেল। বিজু এসে বলল, ফ্যান কেমন ঘুরছে দেখে যাও মা, বনবন ফন ফন, ঘরে বাতাসের ফ্লাড হয়ে যাচ্ছে। জাহানারা বললেন, সোমা কোথায় গেছে জানিস? না। কাউকে কিছু না বলে কোথায় গেল? বিজু চিন্তিত গলায় বলল, কখন গেছে? দুপুর থেকে তো দেখছি না। মাই গড। দুজনের মনেই যে চিন্তা কাজ করল তা হচ্ছে, আগের জায়গায় ফিরে যায়নি তো? কাউকে কিছু না বলে যাওয়ার অর্থ তো একটাই। বিজু বলল, একবার চট করে দেখে আসব প্রফেসরের বাসাটায় আছে কিনা। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কর, সন্ধ্যার মধ্যে যদি না ফেরে তখন না হয়। যদি দেখি ওইখানে আছে তখন কি করব? জাহানারা কোনো জবাব দিলেন না। সোমা দূরে কোথাও যায়নি, গিয়েছে তার চাচার বাসায়। একসময় বড় চাচা সদরুদ্দিন তাকে খুব স্নেহ করতেন। ঈদে নিজের মেয়েদের জামার সঙ্গে বাড়তে একটি জামা কেনা হতো সোমার জন্যে। এক রাতের কথা সোমার পরিষ্কার মনে আছে। সে তখন ক্লাস 7-এ পড়ে। বড় চাচা থাকেন সোবানবাগে। রাত 3টার দিকে হেঁটে হেঁটে সোবানবাগ থেকে এখানে এসে উপস্থিত। তিনি সোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছেন। দুঃস্বপ্ন দেখে মনটা অস্থির হয়েছে।
কাজী খোঁজ নিতে এসেছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়। সোমার ধারণা বড় চাচা অনেকখানি বদলেছেন, তবু কিছুটা টান এখনও নিশ্চয়ই অবশিষ্ট আছে, তা বোঝা যায়। কড়ই গাছ নিয়ে বিরাট একটা হইচই হতো। সোমা এ বাড়িতে উপস্থিত বলেই হয়নি। বড় চাচা চুপ করে গেছেন। সদরুদ্দিন সাহেব দুপুরে ঘুমের আয়োজন করছিলেন। সোমাকে ঢুকতে দেখে উঠে বসলেন। কোমল গলায় বললেন, আয় মা আয়। সোমা বলল, বাসা খালি কেন বড় চাচা? চাচি কোথায়? ও তার ভাইয়ের বাড়িতে গেছে, ছোট মেয়েটাও গেছে, বাকি সব আছে ওই ঘরে, কি যেন করছে। আসবে, তুই এখানে বস খানিকক্ষণ। আপনি ঘুমোচ্ছেন ঘুমন, আমি ওদের সঙ্গে গল্প করি। ঘুমটুম কিছু না, শুয়ে থাকি। বিরাট যন্ত্রণার মধ্যে আছি, এর মধ্যে ঘুম হয় না। কিসের যন্ত্রণা? এসেছিস যখন সবই শুনবি। সবচেয়ে বড় যন্ত্রণা কি শুনবি? সংসার অচল, একটা পয়সা রোজগার নাই। তোর চাচি যায়, ভাইদের কাছ থেকে চেয়ে চিনতে কিছু আনে, ওই দিয়ে সংসার চলে। সোমা তাকিয়ে রইল। সদরুদ্দিন ক্লান্ত গলায় বললেন, মেয়েগুলি বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার। একটা সম্বন্ধ আসে না। হাড় জিরজিরে শরীর, সম্বন্ধ আসবেই বা কেন? কোনো ছেলে চায় না একটা কঙ্কাল বিয়ে করে বাড়িতে নিতে। সোমা চুপ করে রইল। সদরুদ্দিন বললেন, এমনিতে কঙ্কাল, কিন্তু তেজ আবার 16 আনার উপর 2 আনা 18 আনা। মান অপমানের যন্ত্রণায় কাছে যাওয়া যায় না। মান অপমান থাকা কি খারাপ চাচা? অবশ্যই খারাপ। ভিক্ষুকদের আবার মান অপমান কি? ভিক্ষুক হচ্ছে ভিক্ষুক। কি যে বলেন চাচা! কি বলি মানে? আমার অবস্থা তুই জানিস? তোর চাচিরা টাকা পয়সা দেওয়া বন্ধ করলে রাস্তায় ভিক্ষা করতে বের হব। সত্যি বের হব, তুই নিজের চোখে দেখবি। চুপ করুন তো চাচা। সদরুদ্দিন খানিক্ষণ চুপ করে রইলেন। তার ভাবভঙ্গি সোমার ভালো লাগল না। কেমন যেন অপ্রকৃতিস্থ চাহনি। চোখ দুটো বড় বেশি জলজল করছে। সদরুদ্দিন বললেন, তোর খবর কিছু কিছু শুনলাম। তোর চাচি বলছিল, এইসব কি সত্যি? কোন সব? চলে এসেছিস নাকি? হুম। কেন? সে অনেক কথা চাচা, বাদ দিন। বাদ দেব কেন? বল সব কথা। বলার মতো কিছু না। মারধর করত নাকি? সেসব কিছু না, স্বভাব খুব খারাপ। আজে বাজে কাজ করে বেড়ায়, জেলে পর্যন্ত গেছে। কিছু কিছু তো নিশ্চয়ই জানেন। আগে একটা বিয়েও নাকি করেছিল। বাদ দিন চাচা। এরকম একটা লোকের সঙ্গে তোর বিয়ে হলো কি করে? এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না চাচা। শয়তান শয়তান, চারিদিকে শয়তান। মানুষের মুখোশ পরা শয়তান, বুঝলি? শয়তান। চাচা, আমি ওই ঘরে যাই, দেখি তিথি মিথিলা কি করছে। কিছুই করছে না, তুই বস এখানে। চা খাবি? হ্যাঁ। দেখি চায়ের ব্যবস্থা আছে কি না। দেখা যাবে চায়ের পাতা নাই, চিনি নাই, দুধ নাই। এই সংসারে আর থাকা যাবে না। সংসার আমার জন্য না। ও তিথি, তিথি, কানে শোনে না নাকি? তিথি। তিথি এসে দাঁড়ালো, কিছু বলল না। তো সোমা আমাকে চা দে। হুটখাট শব্দ হচ্ছে কিসের? ক্যারাম খেলছি। এর মধ্যে ক্যারাম খেলাও চলছে? বাহ, ভালো, খুব ভালো। খেলো, আরাম করে ক্যারাম খেলো। সব গুটি গর্তে নিয়ে ফেলে দে। তিথি মুখ কালো করে চলে গেল। সোমা ছাড়া পেল সন্ধ্যার আগে আগে। সারাক্ষণ তাকে বড় চাচার পাশে বসে থাকতে হল। বড় চাচা ক্রমাগত কথা বলে গেলেন, যার বেশিরভাগ হচ্ছে হাহুতাস। বুঝলি সোমা, আমি এখন হয়েছি কীটস্য কীট। গরুর ঘাড়ে ঘা হয় দেখেছিস? ওই ঘায়ে একরকম সাদা সাদা কৃমি হয়। আমি হচ্ছে ওই কৃমি। তিথির মামারা কেউ আমার সঙ্গে কথা বলে না, এমনভাবে তাকিয়ে থাকে যেন আমি একজন খানসামা। একদিন কি হয়েছে শোন। তিথির বড় মামার বাড়িতে গিয়েছি। গিয়ে দেখি বিরাট মৎসব, রাজ্যের লোকজন এসেছে। তিথির মামা আমাকে কি বলল জানিস? বলল, দুলাভাই, আপনি গাড়িটা নিয়ে যান, ভালো দেখে কিছু দই মিষ্টি নিয়ে আসুন। অবস্থা চিন্তা কর। আমি এখন হয়েছি বাসার চাকর। ওইদিকে এখন ভুলেও যাই না, ভয়েই যাই না। এখন যদি যাই তাহলে বলবে, দুলাভাই, আপনি এসেছেন ভালো হয়েছে, এক বালতি পানি বাইরে নিয়ে যান তো, ড্রাইভার গাড়ি ধুচ্ছে, ওকে একটু সাহায্য করুন। বিচিত্র কিছু না, বলবেই। না বলে পারে না। ওই গোষ্ঠীরে আমি চিনি। সোমা যখন উঠে এলো তখন তার রীতিমতো মাথা ধরে গেছে।
বাসায় পা দেওয়া মাত্র সবাই একবার করে বলল, কোথায় ছিলে? বড় চাচার বাসায় ছিল শুনে জাহানারা বললেন, ওইখানে যাওয়ার দরকার কি? সোমা বলল, তোমাদের সঙ্গে ঝগড়া চলছে, তোমরা যাচ্ছ না ভালো কথা, আমি কেন যাব না? বানিয়ে বানিয়ে যখন 100 কথা বলবে তখন বুঝবি। বলুক, কিছু তো জানিস না তাই বলছিস বলুক, জানলে বলতি না। আমার জানার দরকার নেই মা। তোর বড় চাচা এখন কি বলে বেড়াচ্ছে শুনবি? থাক, বড় চাচা প্রসঙ্গ থাক। রাতে খাবার সময় সুমা নিজেই আবার বড় চাচার প্রসঙ্গ তুলল। নিচু গলায় বাবার দিকে তাকিয়ে বলল, বড় চাচার অবস্থা যে কত খারাপ সেটা তুমি জানো? সাইফুদ্দিন সাহেব বললেন, এইসব তোকে বলল আর তুই বিশ্বাস করে চলে এলি? বিশ্বাস করব না কেন? বিজু বলল, ওনার একটা কথাও তুমি বিশ্বাস করবে না, বিগ লায়ার। সপ্তাহে একদিন ওই বাড়িতে পোলাও হয়, তুমি তো এখানেই আছো, প্রতি শুক্রবারে পোলাওয়ের গন্ধ পাবে। বড় চাচির ভাইরা বিরাট পয়সা করেছে, বোনের নামে ব্যাংকে টাকা পয়সা জমা রেখেছে, মাসে মাসে যেন হাতে টাকা আসে এই জন্য রেস্টুরেন্টের শেয়ার কিনে দিয়েছে। তুই এত খবর পেলি কোথায়? চোখ কান খোলা রাখি, এই জন্যে সব জানি। কোনো কথা যদি ভুল বলি গালে একটা চট দিও, কিছু বলবো না। দিব্যি বাড়ি দখল করে বসে আছে, মতলব খুব খারাপ। তবে আমি ছাড়ার লোক না, 3 মাসের মধ্যে গেট আউট করে দেব। যদি না করি তবে আমার নাম বিজু না। সোমা ভাত ছেড়ে উঠে পড়ল। বিজুর কথাবার্তা অসহ্য লাগছে। অল্প বয়সের একটা ছেলে কেমন ভুরু কুঁচকে বুড়োদের মতো কথা বলছে, এসব কি? বিজু বলল, মা, দেখলে আপা কেমন আমাদের উপর রাগ করে উঠে গেল? না জেনে না শুনে শুধু শুধু রাগ করলে হয়? বড় চাচার সম্বন্ধে লেটেস্ট ইনফরমেশন কি পেয়েছি শুনবে? জানারা বললেন, থাক এইসব। আহা, শোনো না মা, ভেরি ইন্টারেস্টিং। এতদিন আমরা জানতাম বড় চাচা তার দোতলাটা বিক্রি করে দিয়েছেন। ব্যাপারটা সত্যি না। বিক্রির কথা বলে টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু কাগজপত্রে সই করেননি, সবই মুখে মুখে। সাইফুদ্দিন বললেন, বলিস কি তুই? বিজু বলল, পাকা খবর বাবা, কোনো ভুল নেই। এখন বড় চাচি বলছেন, বাড়ি তো বিক্রি হয়নি, বাড়ি ভাড়া অ্যাডভান্স নিয়েছি। সাইফুদ্দিন খাওয়া বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। বিজু বলল, এখন বাবা অবস্থাটা দেখো, নিজের অংশ তার নিজেরই আছে, প্লাস আমাদের অর্ধেকটা তার দখলে। জাহানারা বললেন, এই খবর পেলি কবে? অনেক আগেই পেয়েছি, তোমাদের কিছু বলিনি, কারণ শিওর ছিলাম না, এখন শিওর হয়েছি। আজ রাতটা এমনিতে ঠান্ডা, তার উপর মাথার উপর ফ্যান ঘুরছে। অসহ্য গরমে জেগে থাকার কথা নয়, কিন্তু সোমা জেগে আছে। তার অনিদ্রার রোগ আজকের নয়, অনেক দিনের। বিয়ের পরপরই অসুখটা হল। সে জেগে আছে, পাশেই কামাল মরার মতো ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে বিড়বিড় করছে এবং কথা বলছে, খুব উত্তেজিত ভঙ্গির কথা, যেন ভয়াবহ কোনো স্বপ্ন দেখছে। প্রথম দিকে ভয় পেয়ে সোমা কামালের গায়ে ধাক্কা দিত। এই, এরকম করছো কেন? কি হয়েছে? এই! কামাল সঙ্গে সঙ্গে জেগে যেত, তবে কিছুই বলতো না, চোখ বড় বড় করে তাকিয়ে থাকত। সোমা বলতো, এরকম করছিলে কেন? কি স্বপ্ন দেখছিলে? মনে নেই। পানি খাবে? পানি এনে দেব? দাও। সোমা পানি এনে দেখত কামাল আবার ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুম। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা, উত্তেজিত ভঙ্গি, হো হো শব্দ। ভয়ে সোমা কাট। লোকটা এরকম করে কেন? আবার ডেকে তুলবে, পানি খেতে বলবে। এই মানুষটাকে তার গোড়া থেকেই পছন্দ হয়নি। বিয়ের রাতেই তার মনে হয়েছে এই মানুষটা অন্যরকম। আশেপাশে সে যাদের দেখে এ তাদের মতো নয়, আলাদা। কিরকম আলাদা সোমা ঠিক বুঝতে পারেনি। গোড়াতে অবশ্য বোঝার চেষ্টাও করেনি। এই মানুষটাকে বোঝার জন্যে সারা জীবনই তো সামনে পড়ে আছে, এত তাড়া কিসের? অবশ্যই বাসর রাতের লোকটির প্রতি সে যথেষ্ট কৃতজ্ঞতা বোধ করেছিল। তাকে বিয়ে করবার জন্যে কৃতজ্ঞ, এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাবার জন্যে কৃতজ্ঞ। সোমার কৃতজ্ঞ হবার কারণ ছিল, এই বাড়িতে কিংবা এই পাড়ায় সে আর থাকতে পারছিল না। তার সারাক্ষণ ইচ্ছা করত ছুটে পালিয়ে যেতে, এমন কোথাও যেতে যেখানে একটি মানুষও তাকে খুঁজে পাবে না। কেউ আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলবে না, ওই দেখো সোমা যাচ্ছে। কোন সোমা বুঝতে পারছ তো? ওই সোমা। দেখতে তো বেশ শান্তশিষ্ট বলে মনে হচ্ছে। শান্ত? শান্ত তো বটেই, হা হা হা। নিজে শান্ত, চারদিক অশান্ত। 18 বছর বয়স পর্যন্ত সোমাকে সবাই শান্ত মেয়ে, ভদ্র মেয়ে এবং খুবই লাজুক ধরনের মেয়ে বলেই জানত। পাড়ার অতি বখা ছিলেও তাকে দেখে কোনোদিন শীষ দেয়নি, বিচিত্র অঙ্গভঙ্গি করেনি।
কিংবা করলেও সোমা শোনেনি। সোমা রাস্তায় বেরোতো মাথা নিচু করে, এমনভাবে হাঁটত মনে হতো আশেপাশে কেউ নেই, সে যেন একা জনশূন্য পথে হেঁটে চলে যাচ্ছে। একটা ক্ষুদ্র এবং প্রায় তুচ্ছ ঘটনায় সব বদলে গেল। সোমাদের বাড়ির 3টা বাড়ির পর নারকেল গাছওয়ালা বাড়িটার দোতলায় নতুন ভাড়াটে এলো, এক প্রফেসর। তার 7 বছরের ফুটফুটে মেয়ে এবং অসুস্থ স্ত্রী। ভদ্রলোক প্রথম দিনেই সবার দৃষ্টি আকর্ষণ করলেন, কারণ ভদ্রলোকের সঙ্গে এলো ট্রাক ভর্তি বই। এত বই কারোর থাকে? বাড়িটাকে কি সে লাইব্রেরি বানাবে? মানুষগুলো থাকবে কোথায়? ভদ্রলোকের স্ত্রী এলেন অ্যাম্বুলেন্সে করে। এও এক রহস্য। অ্যাম্বুলেন্স করে রোগীরা হাসপাতালে যায়, এটাই জানা। অ্যাম্বুলেন্স করে ভাড়া বাড়িতে থাকতে আসে, এটা কারোর জানা ছিল না। এক দুপুরে সোমা ভদ্রমহিলাকে দেখতে গেল। মিষ্টি চেহারার একটা মেয়ে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। সমস্ত শরীর শুকিয়ে কাঠি, অথচ মুখটা ভরাট, চোখ জলজল করছে। তার নাম অরুণা। তার স্বামী তাকে ডাকে অরু নামে, এবং ডাকে খুব মিষ্টি করে। ভদ্রমহিলা সোমার সঙ্গে তেমন কোনো কথা বললেন না। কি নাম, কি পড়ো, বাসা কোথায়, এটুকু জিজ্ঞেস করে খুব সম্ভব ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললেন। ভদ্রমহিলার স্বামী অনেক কথা বললেন। তার নাম আশরাফ হোসেন, ফিলোসফির অধ্যাপক। ভদ্রলোকের গলার স্বর মোটা, কথা বলার সময় চারদিক গমগম করে। তবে কথা বলার মাঝখানে মাঝখানে হঠাৎ করে তিনি থেমে যান এবং কেমন জানি বিষণ্ণ হয়ে পড়েন। আশরাফ সাহেব বললেন, তোমার কি নাম খুকি? সোমা লজ্জিত গলায় বলল, সোমা। সুন্দর নাম তো, বলতে লজ্জা পাচ্ছ কেন? সোমবারে জন্ম নিশ্চয়ই। সোমবারে জন্ম হলে বাবা মারা নাম রাখে সোমা। তোমার কি সোমবারে জন্ম? জি। কি পড়ো? আইসি। বাহ, আমি আরও কম ভেবেছিলাম। বাচ্চা মেয়েরা আজকাল উঁচু উঁচু ক্লাসে পড়ে। সোমা কিছু বলল না, কেন জানি তার লজ্জা কিছুতেই কাটছে না। তুমি কি গল্পের বই পড়ো সোমা? অল্প অল্প পড়ি। অল্প অল্প পড়বে কেন, অনেক বেশি বেশি পড়বে। বই যে মানুষের কত ভালো বন্ধু, এটা বই পড়ার অভ্যাস না হলে বুঝতে পারবে না। আমার কাছে অসংখ্য বই আছে, গল্প উপন্যাসই বেশি। এসো তোমাকে দেখাই। বইয়ের সংখ্যা, আলমারিতে সাজিয়ে রাখার কায়দা, ঘরের মাঝখানে পড়ার টেবিল, সব দেখে সোমা মুগ্ধ হয়ে গেল। সে অবাক হয়ে বলল, সব বই আপনি পড়েছেন? না, অনেক বই আছে, পড়তে ভালো লাগেনি, 2-1 পাতা পড়ে রেখে দিয়েছি। এখন আগের মতো পড়ার সময়ও পাই না, শুধু কিনে যাচ্ছি। তোমার যদি কোনো বই পড়তে ইচ্ছে করে এখান থেকে নিয়ে যাবে। টেবিলের উপর যে লাল খাতাটা দেখছ, ওখানে নাম লিখবে। কি বই নিতে চাও তার নাম লিখবে, তারিখ দেবে। যেদিন ফেরত দেবে মনে করে ফেরত দেওয়ার তারিখও লিখে রাখবে। কি নেবে কোনো বই? সোমার বই নিতে ইচ্ছা করছিল না, তবু ভদ্রলোকের আগ্রহ দেখে মাথা নাড়ল। নিজে পছন্দ করে নেবে না আমি পছন্দ করে দেব? আপনি দিন। তোমার বয়সী মেয়েদের দারুণ ভালো লাগবে, পড়তে পড়তে কাঁদবে, এরকম একটা বই তোমাকে দিচ্ছি। তবে একটা জিনিস মনে রেখো সোমা, পাঠকের চোখ ভিজিয়ে দেওয়া কিন্তু একটা বইয়ের উদ্দেশ্য হতে পারে না। যদি তা হয় তাহলে বুঝতে হবে বইটি নিম্নমানের। সোমা বই নিয়ে চলে এলো। বইটির নাম শুনো বড় নারী, সুবোধ ঘোষের লেখা। একটা বই পড়েই সোমার বইয়ের নেশা ধরে গেল। বইটা 3 বার পড়ল এবং 3 বারই ফুঁপিয়ে কাঁদল। ওই বাড়ির ভদ্রলোককে তার মনে হতে লাগল ডাক্তার হিমাদ্রি। হিমাদ্রির মতোই কেমন যেন বিষণ্ণ চেহারা ভদ্রলোকের। কথা বলতে বলতে হঠাৎ তিনি খেই হারিয়ে ফেলেন, এত ভালো লাগে দেখতে। 2 দিন পরপর সোমা বই আনতে যেত। বেশিরভাগ সময়ই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো না। সোমা বই নিয়ে খাতায় নাম লিখে চলে আসবার সময় খানিকক্ষণ তার স্ত্রীর সঙ্গে কথা বলত। ভদ্রমহিলা তেমন কিছু বলতেন না, তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে হ্যাঁ হুঁ করে জবাব দিতেন। কথা বেশিরভাগই বলত সোমা। আজ আপনার শরীর কেমন? ভালো। আপনার গল্পের বই পড়তে ইচ্ছে করে না? একসময় করত, এখন করে না। আপনার তো একটা হুইলচেয়ার আছে, হুইলচেয়ারে বসে এদিক ওদিক গেলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আমার ভালো লাগে না। আপনার মেয়েটা এই বাড়িতে বেশি থাকে না, তাই না? ও তার মামার বাড়িতে থাকে, ওখানে ওর সমবয়সী অনেক আছে। আমি যে প্রায় এসে বই নিয়ে যাই, আপনি বিরক্ত হন না তো? না,
ভদ্রলোকের সঙ্গে বেশিরভাগ সময় দেখা হতো ছুটির দিনে। দেখা হলে তিনি প্রথম যে কথাটা বলতেন তা হচ্ছে, তারপর সোমা, বইয়ের নেশা ধরেই দিয়েছি, তাই না? হ্যাঁ, দিয়েছেন। আফিংয়ের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে বইয়ের নেশা। আফিংয়ের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু বইয়ের নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি থাকবে না কেন? আপনি তো আর এখন পড়েন না, আপনার তো মুক্তি ঘটেছে। মোটেই না, এখনো কোনো বই হাতে নিলে শেষ না করে উঠতে পারি না। এই ভয়ে বই হাতে নেই না। হা হা হা। বসো সোমা, তোমার সঙ্গে খানিক্ষণ গল্প করি। সোমা বসে। ভদ্রলোক বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বলেন, আচ্ছা, দেখি তোমার বুদ্ধি কেমন। বলো তো, বই পড়তে মানুষের ভালো লাগে কেন? সোমা জবাব দিতে পারে না। চট করে কোনো জবাব মাথায় আসে না। আচ্ছা, আরও সহজ করে বলছি, গান শুনতে মানুষের ভালো লাগে কেন? একটা সুন্দর ছবি দেখলে মানুষের ভালো লাগে কেন? আমি জানি না। জানি না কথাটা বলতে সোমার খুব লজ্জা করে। ভদ্রলোক তা বুঝতে পারেন। এতে লজ্জিত হবার কিছু নেই। এখন থেকে চিন্তা করবে। চিন্তাটা শুরু করবে কোথায় জানো? শুরু করবে ভালো লাগা ব্যাপারটা কি। বিষয়টা খুব জটিল, তবে জানা দরকার। শুধু খাওয়া এবং ঘুমের জন্যে আমাদের জীবন না, এই জন্যেই এইসব জানা দরকার। ভাববে, মন লাগিয়ে ভাববে। একসময় দেখবে তোমার ভাবতেও ভালো লাগছে, এবং বুঝতে পারবে আমাদের প্রকৃতি কত ঐশ্বর্য দিয়ে পাঠিয়েছেন। সোমার অনিদ্রার অসুখ এই সময় প্রথম হল। কিছুতেই ঘুম আসতে চাইত না। জেগে জেগে অদ্ভুত সব কল্পনা করতে ভালোবাসত। সেসব কল্পনার একটি ছিল সোমার খুবই প্রিয়। কল্পনাটা এরকম, এক দুপুরে সোমা বই আনতে যাচ্ছে। দুপুরটা আর সব দুপুরের মতো নয়, একটু যেন অন্যরকম। মেঘলা দুপুর। ওই বাড়ির কাছাকাছি যেতেই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হলো। সোমা দৌড়ে বাড়িতে গিয়ে উঠতেই ঝড় শুরু হয়ে গেল। ওই বাড়িতে ভদ্রলোক ছিলেন। তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার সোমা, ঝড় বৃষ্টির মধ্যে? ইস, ভিজে গেছো দেখি। যাও, গামছা দিয়ে গা মোছো। সোমা বলল, বাসায় কেউ নেই? না, করুণা মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় গিয়েছে। কাজের মেয়েটাও সঙ্গে গেছে। আপনি গেলেন না কেন? আমার শরীরটা ভালো না, জ্বর। বেশি জ্বর? বেশি বলেই তো মনে হচ্ছে। কই দেখি। বলেই সোমা ভদ্রলোকের কপালে হাত রাখল। হাত রাখতেই তার শরীর ঝিমঝিম করতে লাগল। মনে হলো তার নিজেরই প্রচণ্ড জ্বর এসে যাচ্ছে। সোমা বলল, আমি নতুন একটা বই নিয়ে বাসায় চলে যাব, আপনি শুয়ে থাকুন। পাগল, এই ঝড় বৃষ্টির মধ্যে বাসায় যাবে কি? তুমি বরং একটা বই নিয়ে আসো, আমি শুয়ে থাকি, তুমি পড়ে শোনাও। সোমা তাই করল। উনি সারা শরীরে চাদর ঢেকে শুয়ে আছেন। বই পড়তে পড়তে সোমার চোখে পানি এসে গেছে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সোমার দিকে। বাইরে ঝড় বৃষ্টি, হাওয়ার তুমুল মাতামাতি। হঠাৎ সোমার কল্পনা এই পর্যন্তই। বাকিটা সে আর ভাবতে পারে না। বুক ধড়ফড় করে। এই কল্পনাটা সে যতবার করে ততবারই ঠিক করে রাখে আর কোনোদিন সে ওই বাড়িতে যাবে না। কোনো দিন না, মরে গেলেও না। দিনের বেলা মনে হয়, আচ্ছা, আর একবার শুধু যাব, আর যাব না, শুধু একবার বইটা শুধু দিয়ে চলে আসব, এই শেষবারের মতো। জাহানারা একদিন বলেন, তোর চেহারা এমন খারাপ হয়েছে কেন? তোর কি কোনো অসুখ বিসুখ হয়েছে? বুঝতে পারছি না। তোর বাবাকে দেখিয়ে ওষুধ টষুধ খা, তোর দিকে তো তাকানো যাচ্ছে না। সাইফুদ্দিন সাহেব মেয়েকে দেখে টেকে বললেন, লিভারের কোনো সমস্যা, হজমে গণ্ডগোল আছে, একটা ডাইজেস্টিভ এনজাইম দিচ্ছি, ওতেই কাজ হবে। আর শোন মা, তুই দিনরাত মুখের ওপর বই নিয়ে পড়ে থাকবি না, একটু হাঁটাহাঁটি করবি, এক্সারসাইজের দরকার আছে। খুব ভোরবেলা উঠে খানিক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবি। সেই সময় ঘটনাটা ঘটল। খুবই আশ্চর্যের ব্যাপার। ওই দিনের দুপুর ছিল সোমার কল্পনার দুপুরের মতো। মেঘলা বাতাস ছিল মধুর। ওই বাড়ির কাছাকাছি আসতেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগল। সোমা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ বৃষ্টিতে ভিজল। হোক, সবকিছু কল্পনার মতো হোক। ভদ্রলোক কি দরজা খুলে দিয়ে বিস্মিত হয়ে বললেন, এই বৃষ্টির মধ্যে? বাবা, বইয়ের তো দেখি ভালো নেশা ধরে গেছে। সোমা কাঁপা কাঁপা গলায় বলল, বাসায় আর কেউ নেই? তিনি বললেন, থাকবে না কেন, সবাই আছে, এসো। আজ দেখি শাড়ি পরে এসেছ, ভেরি গুড। শাড়ি হচ্ছে একটা এলিগ্যান্ট ড্রেস, এবং এই ড্রেসের সবচেয়ে বড় বিউটি কি জানো?
জি না, পৃথিবীর অন্য সব ড্রেসের সমস্যা হচ্ছে একজনেরটা অন্যজনের গায়ে লাগে না, দর্জি দিয়ে বানাতে হয়। শাড়িতে এই সমস্যা নেই। কি ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক। তুমি আজ এত গম্ভীর হয়ে আছো কেন বলো তো? কি হয়েছে? কিছু হয়নি। জ্বরজারি না তো? জি না। সাবধানে থাকবে, এখন খুব অসুখ বিসুখ হচ্ছে। এসো, আজ আমি নিজেই তোমাকে পছন্দ করে বই দেব। এসো। তারা লাইব্রেরি ঘরে ঢুকল। ঘরটা এমনিতেই অন্ধকার অন্ধকার। আজ আকাশ মেঘলা থাকায় আরও যেন বেশি অন্ধকার লাগছে। সোমার কেমন যেন লাগছে, বুক শুকিয়ে কাঠ। অসম্ভব তৃষ্ণা বোধ হচ্ছে। খুব ইচ্ছে করছে মানুষটার কাছাকাছি গিয়ে দাঁড়াতে। কি ব্যাপার সোমা, এত ঘামছ কেন? তুমি বসো তো এই চেয়ারটায়। আমার মনে হচ্ছে তোমার শরীর ভালো না। দাঁড়াও, ফ্যানটা ছেড়ে দিচ্ছি। সোমা কাতর গলায় বলল, আমি বাসায় যাব। তিনি বিস্মিত হয়ে তাকালেন, আর ঠিক তখনই পাশের ঘর থেকে অরুণা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, তোমরা ওই ঘরে কি করছো? তোমরা ওই ঘরে কি করছো? তোমরা দুজন ওই ঘরে কি করছো? ভদ্রলোক হতভম্ব হয়ে তাকালেন সোমার দিকে। তারপরেই শান্ত ভঙ্গিতে স্ত্রীর ঘরে ঢুকে ভারী গলায় বললেন, এরকম করছো কেন অরুণা? ছি, এসব কি? আমার স্বভাব চরিত্র তুমি জানো না? অরুণা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, আমি দেখেছি, আমি দেখেছি, আমি জানি তোমরা কি করছো, আমি জানি, আমি জানি। কাজের মেয়েটি ছুটে এলো। একতলার ভদ্রমহিলা ছুটে এলেন। পাশের ঘরের জানলা খুলে গেল। বাড়ির সামনের গেটে দুজন পথচারী থমকে দাঁড়াল। হিস্টিরিয়াগ্রস্ত মানুষের মতো অরুণা চেঁচাচ্ছেন, আমি জানি, আমি জানি। সোমা ছুটে বের হয়ে গেল। এরকম ঘটনা এ পাড়ায় অনেকদিন ঘটেনি। সাইফুদ্দিন সাহেবের বাসার সামনে দেখতে দেখতে লোক জমে গেল। নিতান্ত অপরিচিত লোকজন দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করতে লাগল, মেয়েটাকে ওরা কি করেছে বলেন দেখি ভাই? ওই হারামজাদার আমরা চামড়া খুলে ফেলব। প্রফেসর সাহেবের ওই দোতলার বাড়ির চারদিকে ছেলেপুলে জমে গেল। ঢিল পড়তে লাগল, সেই সঙ্গে কুৎসিত গালাগাল। তলে তলে ফুটতি, রস বেশি হয়ে গেছে। আয় হারামজাদা, রস বের করে দেই। সন্ধ্যার পর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে পাড়ায় পুলিশ চলে এলো। সাইফুদ্দিন সাহেব সেই রাতেই মেয়েকে খালার বাড়ি টাঙ্গাইলের বড় বাসালিয়ায় পাঠিয়ে দিলেন। খালা সেই পাঁচিল ঘেরা বাড়ি ছিল দুর্গের মতো। সোমার মনে হল এই দুর্গ থেকে কোনোদিন সে বেরোতে পারবে না। 2 মাস পর সাইফুদ্দিন সাহেব মেয়েকে ঢাকায় নিয়ে এলেন। সোমার দিকে তখন তাকানো যায় না, চোখ বসে গেছে, মাথার সামনের দিকের চুল খানিকটা উঠে গেছে, কথাবার্তাও কেমন অসংলগ্নভাবে বলে। জাহানারা মেয়েকে দেখে কেঁদে ফেললেন। পাড়ার মেয়েরা রোজ দল বেঁধে আসে, নানান কথাবার্তার পর একসময় বলে, কই মেয়ে এসেছে শুনলাম? মেয়েকে লুকিয়ে রেখেছেন কেন? লুকিয়ে রাখার দরকার কি? তারা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলে। সেই চোখের ভাষা জাহানারা পড়তে পারেন। তিনি আতঙ্কে শিউরে ওঠেন। পাড়ার মেয়েরা নিজেদের মধ্যে প্রকাশ্যেই আলোচনা করে, পেট নামিয়ে এসেছে, দেখলেই বোঝা যায়। কোন আনাড়িকে দিয়ে কাজ করিয়েছে কে জানে। দেখেন না মেয়ের কি অবস্থা, প্রায় মেরে ফেলতে বসেছিল। একদিন সন্ধ্যায় সোমা কি জন্যে যেন বাইরের বারান্দায় গিয়েছে। 2টি ছেলে তাকে দেখেই শিশুদের কান্নার নকল করে ওয়া ওয়া করতে লাগল। সোমা মাকে গিয়ে বলল, মা, ওরা এমন করছে কেন? জাহানারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তার পরের দিন আবার তাকে টাঙ্গাইল পাঠিয়ে দেওয়া হল। জাহানারা তার বোনকে লিখলেন, আপা, তুমি যেভাবেই পারো আমার এই মেয়েকে একটা বিয়ে দিয়ে দাও। কানা খোড়া অন্ধ যাই হোক, তুমি এটা করো। আমি তোমার কাছে হাত জোর করছি। আমার মন কেমন করছে, মনে হচ্ছে এই মেয়ের কোনোদিন বিয়ে হবে না। আপা, তুমি আমাদের বাঁচাও। পৌষ মাসে সোমার বিয়ে হয়ে গেল। বিয়ে টাঙ্গাইলে হল। খুব তাড়াহুড়ার বিয়ে বলে কাউকে খবর দেওয়া গেল না। বিয়েতে বাবা মা কিংবা ভাই বোনেরা কেউ আসতে পারল না। বিয়েতে সোমা খুশি হয়েছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল বিয়ের রাতে কামালের ব্যবহারে। সে তার স্ত্রীকে বিয়ের রাতে কোনো রকম বিরক্ত করেনি। হাই তুলে বলেছে, সকাল সকাল ঘুমিয়ে পড়ো, রাত থাকতে উঠতে হবে, দিনে দিনে চিটাগাং পৌঁছতে হবে। বিরাট যন্ত্রণা চিটাগাঙে ফেলে এসেছি। বিয়েটা 3 দিন পরে করলে আরাম করা যেত। বলেই লোকটা শুয়ে পড়ল, আর শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম। কিছুক্ষণের মধ্যে লোকটার নাক ডাকা শব্দ শোনা যেতে লাগল। কোনো আদর না, কোনো গল্প না, ভালোবাসার কোনো কথা না।
সোমা সারা রাত খাটের এক মাথায় কাঠ হয়ে বসে রইল। তার সারাক্ষণ ভয় ভয় করছিল, এ বুঝি লোকটা জেগে বলবে, এই দিকে আসো তো। লোকটার চোখে থাকবে অন্য ধরনের আহ্বান। সেরকম কিছুই হল না। খুব ভোরে ফার্স্ট বাস ধরে তারা চলে এলো ঢাকায়। কামাল বলল, চলো তোমাদের বাসায় যাই, চাটা খেয়ে গোসল টোসল করে চিটাগাংয়ের বাস ধরি। সোমা বলল, আমি বাবার বাড়িতে যাব না। লোকটা অবাক হয়ে বলল, যাবে না কেন? ইচ্ছা করছে না। ইচ্ছা না করলে দরকার নেই, জোর জবরদস্তির কোনো ব্যাপার না। জোর জবরদস্তি আমার কাছে নাই। 2 কামরার একটা বাসায় তাদের বিবাহিত জীবন শুরু হল। দমপাড়ায় বাসা, বাসার কাছেই মসজিদ। মাইক বাজিয়ে সারা দিন সেই মসজিদে ওয়াজ হয়। লোকটা দাঁত বের করে বলল, দিনরাত আল্লাহ খোদার নাম শুনবে, নামাজ রোজা ছাড়াই সোয়াব হবে। বাসা পছন্দ? সোমা পুরুষ পুরুষ গন্ধের সেই ঘরের বিছানায় চুপচাপ বসে রইল। পছন্দ অপছন্দের কিছুই তার তখন নেই। পৃথিবীর সব কিছুই তার পছন্দ, আবার সব কিছুই তার অপছন্দ। চা বানাতে পারো? শিখেছ এইসব? সোমা তাকিয়ে রইল। কিরকম অমার্জিত ভঙ্গিতে কথা বলছে লোকটা। এই কথাগুলিকে আরো সুন্দর করে বলা যায় না? যাও চা বানাও, রান্নাঘরে জিনিসপত্র আছে। চা খেয়ে হেভি গোসল দেব, তারপর দেব ঘুম। শালা ঘুম কাকে বলে দেখবে, ঘুম নাম্বার 1। হা হা হা। সোমা চা বানিয়ে আনল। লোকটা হাঁটুর উপর লুঙ্গি তুলে খালি গায়ে বসে আছে। দৃশ্যটা যে কি পরিমাণ কুৎসিত সে বোধহয় জানেও না। লোকটা বলল, তোমার জন্য চা আনলে না? আমি চা খাই না। না খেলে কি আর করা, না খেলে নাই। বসো আমার সামনে, 2 কথা বলি। সোমা বসল। লোকটা চুকচুক করে চায়ে চুমুক দিতে দিতে বলল, তোমার কিছু সমস্যা আছে আমি জানি, এও জানি সমস্যাটা ভালো না। সমস্যা আছে বলেই আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হলো। আমি কচি খোকা না, আল্লাহ তাআলা আমাকে কিছু বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। এই জিনিস অনেকে তিনি দেন না। যাই হোক, এখন আমি কি বলছি মন দিয়ে শোনো। তোমার কি সমস্যা আছে আমি জানতে চাই না। হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গু কাঠি দিয়ে ঘাটলে গন্ধ ছড়ায়, গন্ধের আমার দরকার নেই। তোমার যেমন কিছু সমস্যা আছে, আমারও আছে। আগে একটা বিয়ে করেছিলাম, বিয়ে টিকে নাই। এই কথা তোমার আত্মীয় স্বজনদের বলি নাই। আগ বাড়িয়ে সব কথা বলার দরকার কি? তুমি যদি জানতে চাও বলবো, জানতে না চাইলে বলবো না। তারপর ধরো। সোমা তার কথা শেষ করতে দিল না। কথার মাঝখানে স্পষ্ট করে বলল, আমার কোনো সমস্যা নেই। লোকটা বিস্মিত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমার কোনো সমস্যা নেই। না থাকলে তো ভালো, কাছে আসো। সোমা কয়েক মুহূর্ত ইতস্তত করে কাছে এগিয়ে এলো। বসো। সোমা বসল। লোকটা হাতের সিগারেট দূরে ছুঁড়ে ফেলে খুবই সহজ ভঙ্গিতে সোমার বুকে হাত রাখল। সোমা কাঠ হয়ে গেল। লোকটা বলল, যাও বন্ধ করে দাও। সোমা তাকিয়ে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুই বিশ্বাস করতে পারছে না। যাও, জানলাগুলি বন্ধ করো, লজ্জার কিছু নাই। সোমা উঠে গিয়ে জানলা বন্ধ করল। তার অসম্ভব কষ্ট হচ্ছে। এই মানুষটার সঙ্গে তার বাকি জীবন কাটাতে হবে? সে এমন কি অপরাধ করেছে? সোমাদের চিটাগাং পৌঁছানোর 7 দিনের দিন সাইফুদ্দিন সাহেব মেয়েকে দেখতে এলেন। মেয়ের ছোট্ট এবং গোছানো সংসার দেখে তিনি মুগ্ধ হলেন। জামাইয়ের জন্য দামে একটা ঘড়ি এবং 5,000 টাকা নিয়ে এসেছিলেন। ঘড়ি এবং টাকা দিয়ে জামাইকে নিয়ে বিনিয়ে অনেক কথাই বললেন, যার তেমন কোনো অর্থ নেই। কামাল নত মস্তকে সব শুনল এবং প্রতিবারই বলল, অবশ্যই, যা বলছেন সবই খাঁটি কথা, একটাও ফেলে দেবার কথা না। জামাইয়ের ব্যবহারে তিনি মুগ্ধ হলেন। তার কাছে মনে হল ছেলেটার বয়স একটু বেশি হলেও সে অতি নম্র, অতি ভদ্র। ঢাকায় ফিরে আসার আগে সোমাকে জিজ্ঞেস করলেন, জামাই কি করে সেটা তো বুঝলাম না, ছেলে করে কি? সোমা ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সাইফুদ্দিন সাহেব হতভম্ব হয়ে গেলেন। ব্যাপারটা কি? কামাল তার শ্বশুরকে ট্রেনে তুলে দিতে এসেছিল। সাইফুদ্দিন সাহেব ট্রেন ছাড়ার আগ মুহূর্তে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করো ঠিক বুঝলাম না, ব্যবসা? কামাল দাঁত বের করে হাসল, জবাব দিল না। সাইফুদ্দিন সাহেব গভীর দুশ্চিন্তা নিয়ে ঢাকায় ফিরলেন। লম্বা চিঠি লিখলেন মেয়েকে, কোনো উত্তর পেলেন না। আবার লিখলেন, তারও উত্তর নেই। তিনি আবার চিটাগাং গেলেন। সোমারা ওই বাড়িতে নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। বাড়িওয়ালা বলল, ওই লোক আপনার কে হয়? বিরাট ফক্কর লোক, তাকে বাড়ি ভাড়া দিয়ে বিরাট যন্ত্রণায় পড়েছি,
2 দিন পরে পরে পুলিশ এসে খোঁজ করে। বাড়িটার বদনাম হয়ে গেছে। সাইফুদ্দিন সাহেব মাটিতে বসে পড়লেন। পরের 3 মাস তিনি মেয়ের জামাইয়ের কোনো খোঁজ খবর বের করতে পারলেন না। 3 মাস পর খুলনা থেকে মেয়ের চিঠি পেলেন। বাবা, আমি ভালো আছি, আমাকে নিয়ে তোমরা দুশ্চিন্তা করবে না। ইতি তোমাদের সোমা। পুনশ্চ মাকে সালাম দিও। বিজু উর্মিকে আদর। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দ্বৈরথ। পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।